অপারেশন সিঁদুরের পর প্রথমবার রাজ্যে অমিত শাহ। দুদিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাতেই কলকাতায় অমিত শাহ পৌঁছে যান। আজ সকালে রাজারহাটে CFSL ল্যাবের উদ্বোধন রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিতা, আরো বিস্তারিত বলবে। সুস্মিতা, দুদিনের সফর অমিত শাহ, অপারেশন সিঁদুরের পর প্রথমবার রাজ্যে অমিত শাহ। এই দুদিনের সফরে তার ঠিক কি কর্মসূচি রয়েছে এবং আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে কি বার্তা দিতে চান তিনি, কি জানা যাচ্ছে? দেখো, দুদিনের সফরে ইতিমধ্যেই গতকাল রাতে রাজ্যে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাইপাসের ধারে হোটেলে রয়েছেন তিনি এই মুহূর্তে। আজ সকাল 11:15 নাগাদ রাজারহাটে CFSL এর অনুষ্ঠানে যোগদান করবেন তিনি, সরকারি অনুষ্ঠান। তার পরবর্তী সময় তিনি আবারও বাইপাসের ধারে 5 তারা হোটেলে ফিরে আসবেন এবং সেখান থেকেই বেলা 2টো নাগাদ তিনি চলে আসবেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেখানে রয়েছে একটি সাংগঠনিক জনসভা, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক কালে এ ধরনের জনসভা নেতাজি ইন্ডোরের মতো জায়গায় বিজেপি এর আগে সেই অর্থে করেনি, যেখানে জেলা সভাপতি, জেলা পদাধিকারী, মন্ডল সভাপতি, মন্ডল পদাধিকারী, সাংসদ, বিধায়ক, রাজ্য কমিটির সদস্যদের, মোর্চার সভাপতিদের ইতিমধ্যেই ডাকা হয়েছে এবং সেখানে মূলত ইতিমধ্যে আমরা জানি সদস্য সংগ্রহের যে টার্গেট, সেই টার্গেট পূরণ হয়নি। সাংগঠনিক নির্বাচনও 100% শেষ করতে পারেনি বিজেপি। যাবতীয় চ্যালেঞ্জের মোকাবিলা করতে রাজ্য বিজেপির কর্মীদের ঝাঁপিয়ে পড়তে কি ধরনের ভোকাল টনিক প্রয়োজন, তা এই মঞ্চ থেকেই আজ দিতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও সাংগঠনিক দুর্বলতা থেকে আরম্ভ করে উত্তরবঙ্গে উপনির্বাচনে হার, দলের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষকে নিয়ে ইতিমধ্যে একাধিক জল্পনা হয়েছে, একাধিক প্রশ্ন উঠেছে। বিধায়কদের তৃণমূলে যোগদানের জল্পনা রয়েছে, তার মধ্যেই চরম অস্বস্তিতে পড়তে হচ্ছে রাজ্য বিজেপিকে এবং এর মধ্যে একাধিক প্রশ্ন উঠছে, কেন এখনো পর্যন্ত রাজ্য সভাপতি নির্বাচন সম্পন্ন হলো না, রাজ্য সভাপতির নাম কবে ঘোষণা হবে সে নিয়েও উঠছে প্রশ্ন। সব মিলিয়ে সব প্রশ্নের উত্তরে আগামী 26-এর নির্বাচনে কোন কোন ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে খড়গহস্ত হতে পারে বিজেপি কর্মী সমর্থকরা এবং তাদেরকে কি ধরনের রণকৌশলে অবলম্বন করতে হবে, সেই সমস্ত পন্থায় আজ বাছে দিতে পারেন এই সাংগঠনিক জনসভা থেকে। অনেক ধন্যবাদ সুস্মিতা। দেখুন, মন্ডল সভাপতিরা হচ্ছে বা মন্ডলের পদাধিকারীরা হচ্ছে আমাদের পার্টির সেই ইউনিট যারা জমিনি স্তরে বা মাটিতে কাজ করে। স্বাভাবিকভাবে তারা যখন ভারতবর্ষের আমাদের গৃহমন্ত্রীর ভাষণ শুনবেন এবং তাকে মনে করা হয় তিনি ভারতবর্ষের অন্যতম বেস্ট পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্টদের একজন, তো স্বাভাবিকভাবে তার বক্তব্য শোনা, তাতে মানুষের উৎসাহ বাড়বে, উদ্দীপনা বাড়বে, আমাদের কর্মীদের উদ্দীপনা বাড়বে, আমাদের নেতৃত্বের উদ্দীপনা বাড়বে এবং তার ফল আমরা 26-এ পাবো। এই যে বিজেপি অপারেশন সিন্দুরের সঙ্গে অপারেশন বাংলা শব্দবন্ধ তৈরি করে মেলাচ্ছে, এটা কিন্তু বাংলার প্রতি অপমান। নরেন্দ্র মোদী এবং অমিত শাহের এই ঘন ঘন যাতায়াত, এরা মূলত ভোট পাখি, এরা মূলত রাজনৈতিক পর্যটক পরিযায়ী, এরা ভোটের মরশুমে ডেইলি প্যাসেঞ্জারি করে, এরা বাংলার বকেয়া টাকা দেয় না, এরা 100 দিনের কাজের টাকা দেয় না, মমতা ব্যানার্জিকে দিয়ে দিতে হয়। ফলে এই নরেন্দ্র মোদী, অমিত শাহরা যতবার আসবেন খালি হাতে আসবেন আর বাংলার বিরুদ্ধে কুৎসা করবেন, তত মানুষের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই বিজেপিকে একটা ভোটও নয়। এদিকে অভিমানে দিলীপ ঘোষ ডাক পাননি অমিত শাহের বৈঠকে। পদাধিকারীদের নিয়ে ডাকা হয়েছে বলে মন্তব্য। আগেই কর্মী বৈঠকে ডাকা হতো বলে মন্তব্য। তিনি কারোর সঙ্গে দূরত্ব তৈরি করেননি বলে মন্তব্য দিলীপ ঘোষের। কর্মীদের বৈঠক আছে, একটা স্তর নিশ্চিত থাকে। আমি জানি না তাদের ডাকা হয়েছে, কতজনকে ডাকা হচ্ছে। আমাকে যখন দরকার হবে ডাকা হবে। আমি পার্টির মধ্যে পার্টির কাজের সঙ্গেই আছি। আমি তো কারোর সঙ্গে কোনো দূরত্ব করিনি। আমি সকাল থেকে ঘুরি, কর্মীদের সঙ্গে বসি, তো ওনাদের যে কাজ আমার জন্য যোগ্য মনে করবো সেটা দেবো। আমি তো এর আগেও সব সভায় যেতাম না, কোর কমিটির মিটিং হলে আমাকে ডাকা হয়, যাই। হ্যাঁ, এরকম কর্মী বৈঠকে আগে ডাকা হয়েছে, এবারে কাদের ডাকা হয়েছে, কি উদ্দেশ্যে ডাকা হয়েছে, কার্যকর্তা বৈঠক হচ্ছে, তো যারা পদাধিকারী হয়েছেন নতুন হয়তো তাদেরকে ডাকা হয়েছে। আছে কিছু না, পার্টিতে যখন আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি সেটা পুরো মন প্রাণ লাগিয়ে করেছি। এখন অনেক দিন ধরে কোনো দায়িত্ব নেই আমার পার্টিতে, তো আমি পার্টিতে সমান সক্রিয় আছি। যারা আমাকে দেখে পার্টিতে এসেছেন হাজার হাজার লোক, আমি কোনো রকম ফর্মালিটি ছাড়াই তাদের সঙ্গে গিয়ে দেখা করি। পাকচর যোগ কলকাতাতেও, কলকাতার 3টি জায়গায় NIA তল্লাশি। খিদিরপুর, পার্ক সার্কাস, মোমিনপুরে তল্লাশি। আর আগেই দিল্লি থেকে গ্রেফতার পাকচর CRPF জওয়ান মতিরাম জাট। আর সেই তদন্তেই কলকাতায় NIA তল্লাশি। ডায়মন্ড হারবার রোডে ট্রাভেল এজেন্সির অফিসে হানা আর দেশের 15টি জায়গায় তল্লাশিতে NIA। পশ্চিমবঙ্গ, দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র, রাজস্থান, অসমেও তল্লাশি। ডায়মন্ড হারবার রোডে ট্রাভেল এজেন্সির ওপর কড়া নজর। আর এই এজেন্সি থেকেই অ্যাপে টাকা ট্রান্সফার হতো। 2019 সালে একটি অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় টাকার। সেই অ্যাকাউন্টের সঙ্গেই মতিরাম জাটের যোগ।
ট্রাভেল এজেন্সির অফিস থেকে ল্যাপটপ মোবাইল উদ্ধার। সোমবার ট্রাভেল এজেন্সির মালিককে তলব। উনি যা নিয়ে এসেছিলেন 5,000 রেকর্ড নিয়ে এসেছিলেন, 5,000 রেকর্ডে সার্চিং করে যে উনি 5,000 কিছু রেকর্ড পাইনি, ঠিক আছে? তাহলে রেকর্ড পাইনি, তাহলে ওই নম্বরে সেম অন্য রেকর্ড পেয়েছে 3টে ট্রানজ্যাকশনে, যে আমরা পে পয়েন্ট ইন্ডিয়া থার্ড পার্টি অ্যাপস দিয়ে করেছিলাম, মানি ট্রান্সফার করি থার্ড পার্টি অ্যাপস দিয়ে হয়, মানি ট্রান্সফার হয়, ঠিক আছে? ও টাকা নেয়, আমিও টাকা নেই, সব মিলিয়ে কাজ হয়। তাহলে ওই 3টে ট্রানজ্যাকশন হয়েছিল থার্ড পার্টি অ্যাপস দিয়ে, বাস আর কিছু নেই। 3টে মোবাইল আর একটা ল্যাপটপ নিয়ে গেছে, আর আমাকে বলে যে 11টার সময় মানডে আসতে হবে আপনাকে রাজারহাট। হ্যাঁ, তাহলে আমি যাব, নিশ্চয়ই যাব। আর এবার টেরর ফান্ডিং এ নজর এনআইএর। ধৃত পাকচরের লেনদেনে জোরালো সন্দেহ আর টেরর ফান্ডিং এ নজর রাখতে চাইছে এনআইএ। ধৃত মতিরাম জাটের লেনদেনেও নজর এনআইএর। আরো বিস্তারিত জানার চেষ্টা করবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত। অমিত, এবার এনআইএর ফান্ডিং মানে অর্থাৎ টেরর ফান্ডিং এর দিকে নজর থাকছে এবার এনআইএর, কি আপডেট পাচ্ছি আমরা? দেখো, মতিরাম জজকে গ্রেপ্তার করার পর তাকে একদিকে যেমন জেরা করা হয়েছে এবং জেরা করা হচ্ছে, একই সঙ্গে বেশ কিছু আর্থিক লেনদেনের তথ্য উঠে এসছে এনআইএর হাতে, এবং সেই আর্থিক লেনদেন থেকে এনআইএ আধিকারিকদের সন্দেহ টেরর ফান্ডিং হয়ে থাকতে পারে এই আর্থিক লেনদেনের মাধ্যমে। কারণ কলকাতায় গতকাল যে 3টি জায়গাতে তল্লাশি অভিযান চালানো হয়েছে এনআইএর তরফে, তাতে মোমিনপুর ডায়মন্ড হারবার রোডে এক ট্রাভেল এজেন্সি দোকান কাম অফিসের অভিযান চালানো হয়। অন্যদিকে খিদিরপুর বা পোর্ট এরিয়ায় একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের অভিযান চালানো হয়েছে এনআইএর তরফে, এবং দুজনকে আগামীকাল তলব করা হয়েছে এনআইএর তরফে। কারণ একজনের নাম হচ্ছে মোহাম্মদ ইজাজ, যিনি পোর্ট বা বন্দর এলাকার ব্যবসায়ী। অন্যদিকে মোমিনপুর ডায়মন্ড হারবার রোডে যে ট্রাভেল এজেন্সিতে অভিযান চালানো হয়, মোহাম্মদ মাসুদ আলম, তাকেও তলব করা হয়। কারণ মাসুদ আলম মারফত গত বছর অর্থাৎ 2024 সালের এপ্রিল মাস নাগাদ 3টি ট্রানজাকশন হয়েছে একটি অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্টের সঙ্গে এই এনআইএর হাতে ধৃত সিআরপিএফ জওয়ানের অ্যাকাউন্টের লিঙ্ক পাওয়া যাচ্ছে। অন্যদিকে গতকাল তোপসাতে আরো একজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এনআইএর তরফে, এবং সেখানে অভিযান চালানো হয়েছিল। তার নাম মোহাম্মদ ওয়াকিলের কি যোগসূত্র, এনআইএ সূত্র থেকে দাবি করা বেশ কিছু হোয়াটসঅ্যাপ কনভারসেশন তারা ইতিমধ্যে পেয়েছেন, হোয়াটসঅ্যাপ টেক্সট মেসেজ যারা পেয়েছেন, যে ব্যক্তির সাথে এই জাতির যে হোয়াটসঅ্যাপ কনভারসেশন রয়েছে, সেই ব্যক্তির সাথে এই মোহাম্মদ ওয়াকিলেরও কিন্তু কনভারসেশন রয়েছে হোয়াটসঅ্যাপে। এই সমস্ত লিঙ্কে এক জায়গায় করেই এনে আধিকারিকরা তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে। অন্যদিকে শুধুমাত্র কলকাতা নয়, আসামেও কিন্তু একইভাবে, অসমও কিন্তু একইভাবে অভিযান চালানো হচ্ছে এনআইএর তরফে। অন্যদিকে গুজরাট, রাজস্থান এবং বেশ কিছু শহরে দেশের 15টি প্রান্তে কিন্তু অভিযান চালানো হয়, এবং সমস্ত জায়গা থেকে বিভিন্ন আর্থিক লেনদেনের তথ্য কিন্তু উঠে আসছে, এবং সেই জায়গা থেকে এনআইএ মনে করছে ট্রেডার ফান্ডিং এর জন্যই আর্থিক লেনদেন হয়ে থাকতে পারে। ধন্যবাদ অমিত। মধ্যপ্রদেশের সভা থেকে ফের হুঙ্কার প্রধানমন্ত্রীর। অপারেশন সিঁদুর নারী শক্তির প্রতীক, আর অপারেশন সিঁদুর ভারতের শৌর্যের প্রতীকে পরিণত হয়েছে, মন্তব্য নরেন্দ্র মোদীর। सिंदूर ये हमारी परंपरा में नारी शक्ति का प्रतीक है, और यही सिंदूर अब भारत के शौर्य का प्रतीक बना है। आतंकवादियों ने भारत की नारी शक्ति को चुनौती दी है। बड़ी संख्या में बीएसएफ की हमारी बेटियां मोर्चे पर रही थी, मोर्चा संभाल रही थी। सीमा पार से होने वाली फायरिंग का मुंह तोड़ जवाब दिया। कमांड एंड कंट्रोल सेंटर से लेकर दुश्मनों की पोस्टों को ध्वस्त करने तक बीएसएफ की वीर बेटियों ने अद्भुत शौर्य दिखाया है। अब घर में घुसकर भी मारेंगे, और जो आतंकियों की मदद करेगा उसको भी इसकी भारी कीमत चुकानी पड़ेगी। अगर तुम गोली चलाओगे तो मान के चलो, गोली का जवाब गोले से दिया जाएगा। ऑपरेशन सिंदूर हमारी नारी शक्ति के सामर्थ्य का भी प्रतीक बना है। অভিষেক মডেল অনুসরণে বিজেপি, বিদেশের মাটিতে অভিষেক অনুসরণে বিজেপি। সর্বদলীয় দৌত্যর ফাঁকে
মনীষী স্মরণ অভিষেকের। জাপান থেকে জাকার্তায় মনীষীদের সৌধে শ্রদ্ধা। রাসবিহারী বসুর থেকে রামকৃষ্ণ মিশনে অভিষেকের পর মনীষীদের প্রাঙ্গণে বাকি সাংসদরাও। মনীষী স্মরণে পিছিয়ে থাকতে রাজি নয় বিজেপি, আর একই সঙ্গে সব প্রতিনিধির মনীষী স্মরণের বন্দোবস্ত। কুয়ালালামপুর থেকে একই যোগে মনীষী দর্শন। কেন্দ্রের শীর্ষ স্তর থেকে এই বিষয় নির্দেশ। অভিষেকে চাপে সিদ্ধান্ত বিজেপির দাবি তৃণমূলের। যারা গেছেন ভারতবর্ষের কথা বলতে অপারেশন সিন্দুর নিয়ে, তার বাইরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আইএনএ মেমোরিয়ালে পৌঁছে যাওয়া, যেখানে ঐতিহাসিক একটা গুরুত্ব রয়েছে, যে মনীষীরা রয়েছেন বিদেশের মাটিতে যেখানে সংরক্ষণ করা হয়েছে, সেখানে শ্রদ্ধা জানানো, এটা কিন্তু দলীয় তাদের কর্মসূচিতে ছিল না, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছে। সূত্র মারফত যেটা জানতে পারলাম, ইতিমধ্যে দলীয় কর্মসূচিতে নিশ্চিত করে দেওয়া হয়েছে। তো দেখে নাও তো, সেখানে কোনো একটা ভারতবর্ষের ঐতিহাসিক কথা কিংবা জায়গা, ভারতবর্ষের কোনো মনীষী সেরকম কেউ আছে কিনা যার কাছে এই টিমটা পৌঁছে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছানোর আগে বাংলার সন্তান হিসেবে আমরা সত্যি গর্বিত যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানো পথে ডেলিগেশনের প্রত্যেকটি মেম্বার তারাও কিন্তু সেই পথে হাঁটছে। যে সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সেই সর্বদলীয় প্রতিনিধি দলের মধ্যে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে জাপান থেকে জাকার্তা একাধিকবার নানা মনীষীদের বাড়ি গিয়েছেন, সম্মান জানিয়েছেন এবং বিভিন্ন জায়গাতে তার নজরে যা এসছে তা নিয়ে তিনি কথাও বলেছেন কলকাতাতে থাকা দায়িত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে, এমনকি দূতাবাসের ব্যক্তিদের সাথেও। অনেকেই বলছেন এর ফলে বাঙালিয়ানা বা বাঙালি অস্মিতা বা মনীষীদের সম্মান জানানোর ইস্যুতে বাকি রাজনৈতিক দলের যারা সদস্যরা ছিলেন তাদের উপর কোথাও গিয়ে চাপ তৈরি হচ্ছে। এই সর্বদলীয় প্রতিনিধি দল সর্বশেষ সফর করতে চলেছে কুয়ালালামপুরে। আর সেই সফরের ক্ষেত্রে কি উল্লেখ্য, যেটা জানতে পারা যাচ্ছে, সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্যদের জন্য যে ট্যুর প্ল্যান করা হচ্ছে, অর্থাৎ কে কোথায় কবে কখন মিটিং এ থাকবেন, সেই দল কোথায় কোথায় যাবে, সেখানে একেবারেই প্রথম থেকে মনীষীদের বিভিন্ন স্থানগুলিতে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে এই রাজ্যে বাঙালি অস্মিতা, বাঙালিয়ানা অন্যতম ইস্যু হতে চলেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যখন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার মনীষীদেরকে স্মরণ করছেন, বারবার সেই আবেগকে উস্কে দিচ্ছেন, সেই জায়গাতে দাঁড়িয়ে এই বাকি রাজনৈতিক দলের প্রতিনিধি বা সদস্যরা মনে করছেন তারা বোধহয় কোথাও গিয়ে পিছিয়ে পড়ছেন। অনেকেই বলছেন এটা কার্যত কোথাও গিয়ে কেন্দ্রের প্রেশার পলিটিক্সের জায়গা নিয়েছে। ফলে সব মিলিয়ে বাঙালি অস্মিতার পাশাপাশি মনীষীদেরকে আবেগকে সামনে রেখেও যে স্থান তৃণমূলের প্রতিনিধি আগে গ্রহণ করলেন, কার্যত তাকেই অনুসরণ করতে বাধ্য হচ্ছেন বাকিরা। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।